হন্টিং অ্যাডলাইন পার্ট 25 চ্যাপ্টার 19। সতর্কবার্তা, এখানে অনেক ডার্ক সিন রয়েছে। নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দ্য শ্যাডো। আমি এটা নিয়ে আফসোস করি না, ঠিক যেমনটা আফসোস করিনি যখন আমি ওর ওখানে বন্দুক ঢুকিয়ে ওকে সুখ দিয়েছিলাম। আমি জানি এটা কতটা বিকৃত, কোনো কিছুকে সম্মতি ছাড়া নিয়ে নেওয়া। আমি জানি এটা তো আমি প্রতিদিনের লড়াইয়ের প্রতিরোধ করার চেষ্টা করি। ও এখনো আমাকে সেটা দেয়নি, কিন্তু দেবে। আমি আমার ছোট্ট ইঁদুরটাকে ওর চেয়েও ভালো চিনি। ও এত বেশি অস্বীকারের মধ্যে আছে যে বুঝতেই পারছে না ও আমার প্রতি কতটা আকৃষ্ট। যদি না হতো তাহলেও উত্তেজিত করার চেষ্টা করতো না। খুব ভালো করেই জানে আমি আমার কথায় অটল থাকি। যদি সত্যিই ও আগ্রহী না হতো তাহলেও প্রথমবার আমাকে মেসেজের উত্তর দিত না। ওর কাজ ওর কথার চেয়ে একেবারে ভিন্ন ভাষায় কথা বলে, ইচ্ছা আর মিনতির ভাষায়। ও এখনো সেই ভাষার মানে বুঝতে শেখেনি। তাতে এটা ঠিক হয়ে যায় না, না এটা কোনোভাবে ন্যায্যতা দেয়। কিন্তু আমি নিজেকে দোষী মনে করাতে পারি না। এত মিষ্টি, এত নিখুঁত কিছু চেখে দেখার পর যদিও সেটা চাইনি, কারণ এটাই সত্যি ছিল। ও জানতো আমি আমার হুমকি বাস্তবায়ন করব। যদিও আমাকে আরেকবার ফাক অফ বলে, আর তবুও ও সেটা বারবার করতে থাকে। আর এটা আমাকে বলে যে আমার ছোট্ট ইঁদুরটা নিজের আসল অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। এর মানে ও যে অনুভব করে সেটা নেশার মতো। প্রথমেও খুব শক্তভাবে লড়াই করছিল। ওর রাগ আর ক্রোধ আমার রক্তকে গলানো লাভায় পরিণত করছিল। যত বেশি ও লড়ছিল তত বেশি আমার ভেতরে অস্থিরতা কাজ করছিল। আমি খুব চাইছিলাম ওর গভীরে ঢুকতে। আমি খুব কাছে পৌঁছে গিয়েছিলাম, অত্যন্ত কাছে। যখন ওর সুখের আর্তনাদ আমার কানে পৌঁছায় আরও আমাকে আঁকড়ে ধরে লজ্জাহীনভাবে আমার মুখের উপর ঘষতে থাকে, তখন আমি প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম। আমাকে থামিয়েছিল একমাত্র ওর মুখের অভিব্যক্তি। যখন ও আমার মুখের ওপর করছিল তখন ও লজ্জাহীন ছিল, কিন্তু যখন ওর দেহ থেকে রোমান্সের ঢেউ চলে গেল আর চুমু আর আমাদের গ্রাস করছিল না, তখন ও কেবল লজ্জা অনুভব করছিল। নিজেকে মনে করিয়ে দিই এতে সময় লাগবে। আমি ঘাড়ে টান দিই, এক অস্থির শ্বাস ফেলি। আমি আমার মাস্টাঙে বসে আছি। আমার ড্যাশ এখনো যন্ত্রণাদায়কভাবে চেইনের সঙ্গে চেপে আছে। ঠিক যখন আমি মনে মনে লেটস দেয়ার বি ফাকিং বলি, গাড়িতে ড্যাশ নেওয়া আমার পাপের তালিকায় সবচেয়ে ছোট জিনিস, এবং এটি প্রথমবার নয়। ঠিক তখনই আমার ফোন কনসোলে বিকট শব্দে বেজে ওঠে। আমি হাত শক্ত করে মুঠো করে ফেলি। আমার পেশিগুলো টান টান হয়ে ওঠে। আমি আমার ফোনটাকে জানালায় আছাড় মারার তীব্র ইচ্ছা দমন করি। হাই স্কুলের পর থেকে এমন অবস্থা হয়নি যখন সারা ফোরটন লকার রুমে আমাকে হ্যান্ড ড্যাশ দিচ্ছিল। তখন প্রথম কোনো মেয়ের হাত আমার ড্যাশে লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি শেষ করতে পারিনি, কারণ কোচ ঢুকে পড়েছিল আর আমি ওর সুন্দর বুকের ওপর ঢেলে দিতে পারিনি। আমি ফোনটা তুলে কোনো দিক না দেখেই কানে লাগাই। হ্যাঁ, আমি গর্জে উঠি। আমার হতাশা বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে। আজ রাতে ড্যাশ দিতে পারোনি? যেই ফোনের ওপাশ থেকে ব্যঙ্গ মিশ্রিত মজা নিয়ে বলে। আমি আবার ঘাড়ে টান দেই, বিরক্ত হয়ে গর্জে উঠি যখন পেশিগুলো চট করে শব্দ না করে। যে আমি গর্জে উঠি। আমি ফোনে ওর সঙ্গে কথা বলার সময় আমার ড্যাশ স্পর্শ করব না যতটা দরকার এই চাপ কমাতে। যে এর কণ্ঠ শুনে সেটা করতে গিয়ে আমার গা গুলিয়ে উঠবে। শাটান্স অ্যাফেয়ার শহরে আসছে, ও শুরু করে। আমি মুখ খুলতে যাচ্ছিলাম ওকে জিজ্ঞাসা করার জন্য এটা আমার কোনো কাজে কেন আসবে, আর আমি নিশ্চিত হয়েছি 4টা ছোট পাখির নামে টিকিট আছে। ও কথা চালিয়ে যায়। আমি মুখ বন্ধ করে দিই। ওরা কেন সেখানে যাবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কেন 4জন পূর্ণবয়স্ক মানুষ কোনো হন্টেড ফেয়ারে যাবে তা ভেবে। প্রাইম গার্লস ফর দ্য পিকিং, বন্ধু। আর এখন একটা টিকিট তোমার নামে আছে। আমি দীর্ঘশ্বাস ফেলি। কবে? 3 সপ্তাহ পর। অনেক সময় আছে ক্লাবে গিয়ে কয়েকবার তোমার সুন্দর মুখটা দেখানোর। আবার দীর্ঘশ্বাস ফেলি। কনসোল থেকে সিগারেটের প্যাকটা তুলে মুখে নেই। দাঁতের ফাঁক দিয়ে একটা সিগারেট বের করি। লাইটারটা হাতে নিই, আগুন জ্বালাই, গভীর টান দেই।
লালচে আগুনের আলো জ্বলজ্বল করে ওঠে। তুমি ধূমপান করছো তাই না? যে বলে। আমি অস্পষ্টভাবে হ্যাঁ সূচক শব্দ করি। জানালা নামিয়ে ধোঁয়া বের করে দিই। তীব্র উত্তেজনা চলে গেছে, কিন্তু আমার ড্যাশ এখনো ব্যথা করছে। তুমি বলেছিলে তুমি ছেড়ে দেবে। ও কাঁদো কাঁদো গলায় বলে। তুমি জানো এতে কত রাসায়নিক আছে? তথ্য অনুযায়ী যে আমি ওর কথা কেটে দিয়ে বলি, যদি ওকে কথা বলতে দিই তাহলেও একটা সিগারেটে থাকা উপাদানগুলো পিরিয়ডিক টেবিলের মতো করে বলে যাবে। কেউ কোনোভাবে পরোয়া করে না। ও বিরক্ত টিনেজারের মতো দীর্ঘশ্বাস ফেলে। যা খুশি ও বিড়বিড় করে। নতুন কিছু জানতে পারলে আমাকে জানিও। বলি, ফোন কেটে দিই। আরেকটা গভীর টান দিই আর মনোযোগ দিই ল্যাপটপে। আমার মাস্টাং এর ভেতর নানা যন্ত্রপাতিতে ভর্তি। ল্যাপটপটা একটা প্ল্যাটফর্মে বসানো। ড্যাশের সঙ্গে লাগানো একটা যান্ত্রিক বাহু দিয়ে আমি ওটাকে কাছে টেনে আনতে বা দূরে সরাতে পারি সুবিধা মতো। ড্যাশ কাম আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা সিস্টেম আর অন্য বেআইনি জিনিসপত্রে গাড়ির ভেতর সাজানো। আমি ল্যাপটপটা কাছে টেনে নিই আর চালু করি। উজ্জ্বল পর্দার আলো আমার সংবেদনশীল চোখে খোঁচা মারে। আলো থেকে চোখ সরিয়ে আমি আমার প্রোগ্রামগুলো চালু করি আর কাজে লেগে যাই। নির্মল কৌতূহল থেকে আমি জানতে চাই কারা কারা এই হন্টেড ফেয়ারে যাচ্ছে। প্রতি বছরই এটা শহরে আসে, কিন্তু আমি কোনোদিন যাওয়ার প্রয়োজন মনে করিনি। হন্টেড হাউস আমাকে ভয় দেখাতে পারবে না। আমি প্রতিদিন সত্যিকারের ভয়াবহতা দেখি। কিছু সাজানো দানব আর নকল রক্ত মেখে কেউ আমাকে ভয় দেখাতে পারবে না। আসল ভয়াবহতা আমাদের ভেতরেই। আমাদের ভেতরের অন্ধকারে লুকিয়ে থাকে। এটাই সত্যিকারের ভয়ঙ্কর। এটাই মানুষকে প্রতিদিন ভয়াবহ অপরাধ করতে বাধ্য করে। এটাই নির্দোষ ছোট ছোট বাচ্চাদের অকারণে ভয়াবহভাবে মরতে বাধ্য করে। আমাদের ভেতরের অন্ধকারই আমাকে বাঁচিয়ে রাখে। এটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আর এটা ছাড়া আমি কিছুই না। আমি নামের তালিকায় স্ক্রল করে যেতে থাকি, আর হঠাৎ একটাতে এসে থেমে যাই, যা আমার হৃদয়কে দ্রুততর করে তোলে। অ্যাডেলিন রেইলি। আমি হাসি। আগে এটাই আমার জীবনের একমাত্র বেঁচে থাকার কারণ ছিল, কিন্তু এখন আমি জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছি। মি, আমি এখনো তোমার স্বাদ অনুভব করতে পারি, ছোট ইঁদুর। দুদিনের জন্য আমি পিছু হটেছিলাম, তারপর আর নিজেকে আটকাতে পারিনি। আমি আমার ড্যাশটাকে এমন মারছি যেন ওটা কোনো বক্সিং ম্যাচের প্রতিদ্বন্দ্বী, আর আমি নিজের হাতের স্পর্শে বেজায় ক্লান্ত। আজ ওর উত্তর দেওয়ার কোনো প্রত্যাশা নেই। আমি নিশ্চিত ও এখনো নিজের মাথার কোণের সেই আরামদায়ক জায়গায় লুকিয়ে আছে, যেখানে সে নিজেকে ঘৃণা করে আর বিশ্বাস করে যে সে আর কোনোদিন আমাকে কোনো গুরুত্ব দেবে না। কিন্তু সেই কোনটাই ভণ্ডামি, আর আমরা দুজনেই সেটা জানি। আমার বন্দুক ওর ভেতর অনুভব করা ওকে ভয় পাইয়েছিল, কিন্তু আমার জিভ ওর ড্যাশে আর যেভাবে ও তীব্রভাবে ক্লাইম্যাক্স করছিল, সেটা ওর ভেতরে গেঁথে যাবে। ও এ নিয়ে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু শিগগিরই আবার প্রলোভনের ফাঁদে পড়বে। তুমি কি জানো, একজন স্টকার আমার প্রপিতামহীকে মেরে ফেলেছিল? ওর মেসেজে আমার ভ্রু চুলের রেখায় উঠে যায়। আমি কোনো উত্তর আশা করিনি, তাও ও উত্তর দিল। তাও আবার ফাঁকা হুমকি নয়, আসল কথাই। ওর হুমকিগুলো তেমন ওজনদার নয় যেমনটা আমার। মি, তোমার এটার কোনো প্রমাণ আছে? আমি যে কটি ডায়েরির পাতা পড়েছি তাতে মনে হয়েছে ওর আর ওর স্টকারের মধ্যে একরকম উন্মুক্ত সম্পর্ক ছিল, আর সেই স্টকার কিছু খারাপ লোকের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। কারণ ডায়েরিতে লেখা ছিল যে অজানা চোট নিয়ে সে ওর কাছে এসেছিল। তাতে ওর মধ্যে কোনো হিংস্রতা বা সহিংস উন্মাদনার লক্ষণ দেখা যায়নি। তবে কে জানে আসলে কি হয়েছিল। অ্যাডির প্রপিতামহী হয়তো শুধু নিজের মতো করে যা দেখতে চাইছিল তাই দেখেছিল, আর হয়তো সত্যিই সেই স্টকার ওকে মেরেছিল, অথবা ওর স্বামী ওকে পরক্রিয়া করতে দেখে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। দুইটি সমানভাবে সম্ভব। যেমন সম্ভব যে সেই স্টকার যে গণ্ডগোলে পড়েছিল সেটা ওর সর্বনাশ ডেকে এনেছিল, আর সেই সর্বনাশ এসেছিল তার একমাত্র নেশার জায়গায়, তার আসক্তি। ডায়েরিটা উল্টে দেখার পর আমি কৌতূহলী হয়ে ওর প্রপিতামহীর গল্প নিয়ে আরও গভীরে খোঁজ নিয়েছিলাম। ইতিহাসের পুনরাবৃত্তির টান খুব আকর্ষণীয় লেগেছিল। ক্রাইম সিন নষ্ট করে ফেলা হয়েছিল, আর মামলার দায়িত্বে থাকা গোয়েন্দারা ছিল সম্পূর্ণ নির্বোধ। অ্যাডি, এখনও না, কিন্তু আমি প্রমাণ বের করব। আর প্রমাণিত হবে যে আমি ঠিক। সব স্টকারই আসলে উন্মাদ, বিকৃত পাগল।
আমি ঠোঁট চাপি, ঠোঁটের কোণে হাসি আসার চেষ্টা করে। আমি ওকে কিছুক্ষণ অপেক্ষা করতে দেই। ও যেন ভাবে ও আমাকে রাগিয়ে দিয়েছে বা কষ্ট দিয়েছে, যেমনটা ওর মনে হয় আমি প্রতিক্রিয়া দেব। ও ভাবে ও আমাকে চিনে ফেলেছে, কিন্তু আমার ছোট ইঁদুরটা আসল থেকে কতটা দূরে রয়েছে সে বুঝতেই পারছে না। আমি ওকে অনুসরণ করি কারণ আমি ওর প্রতি নেশাগ্রস্ত। ওর প্রতিটি পদক্ষেপ, ওর সুন্দর গোলাপি মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আমাকে মুগ্ধ করে। আর এখন আমি ওর গন্ধে, ওর স্বাদে, আর ও যখন জীবনের ভয়ে কাঁপে তখন ওর আওয়াজে নেশাগ্রস্ত হয়ে গেছি, যেমনটা আমি নেশাগ্রস্ত ওর আরও চাওয়ার আর্তনাদে। এটা বোঝানো সম্ভব নয়। ওকে যখন প্রথম দেখি তখন প্রায় হাঁটু ভেঙে পড়েছিলাম চাওয়ার তীব্রতায়, আর আমি ওকে পাবই। কিন্তু কারণ আমি উন্মাদ বা বিভ্রান্ত নই। আমি ওর নামে কোনো মন্দির বানাবো না বা নিজেকে বোঝাবো না যে ঈশ্বরের ইচ্ছায় আমরা একসঙ্গে হওয়ার জন্যই জন্মেছি, বা যে আজকাল মানুষ যেসব আজগুবি বিশ্বাস করে। আমি ওকে পাবো কারণ ও আমাকে বহুদিন পর ভালো কিছু অনুভব করিয়েছে, আর আমি সেটাকে আঁকড়ে রাখতে নেশাগ্রস্ত হয়ে গেছি। আমার জীবনে ভালো জিনিস খুব কম আছে, আর ওগুলো ধরে রাখতে চাওয়াটা আমাকে স্বার্থপর করে তুললেও আমার কোনো পরোয়া নেই। আমি ওকে কেবল তখনই সত্যিকারভাবে পেতে পারবো যখন ও আমাকে সবচেয়ে খারাপ রূপে দেখবে। অ্যাডিকে ভালো মানুষের মতো আচরণ করে প্রেমে ফেলার পরও যখন বুঝবে যে আমি ভালো মানুষ নই, তখন আমাদের দুজনের হৃদয় ভাঙার বদলে আমি বরং নিজেকে মেরে ফেলবো। তাই ওর প্রতি আমার এই আসক্তি হলো, যেমনটা এটা মি ও তুমি বেশ বিচারক, তাই না? শেষবার যখন দেখেছিলাম তোমার প্রপিতামহী কিন্তু ওর স্টকারকে ভালোবাসতো। ও বুঝতে পারবে যে আমি ওর প্রপিতামহীর ডায়েরি পড়ে ফেলেছি, তখন ও খুব রেগে যাবে। হাসতে হাসতে আমি ফোনে ওর ঘরের ক্যামেরার ফিড চালু করি, আর ক্লিক করে দেখি অ্যারি বিছানায় বসে ফোনের দিকে তাকিয়ে আছে। যখন ও নিজের ঘরের ক্যামেরা খুলে ফেলছিল তখন আমি সতর্কবার্তা পেয়েছিলাম। আরও ঘরে না থাকার সুযোগে আমি নিজের ক্যামেরা বসিয়ে এসেছিলাম। ওর মুখ স্পষ্ট দেখা না গেলেও টেলিস্কোপ ছাড়াই বোঝা যায় ও ফোনের স্ক্রিনের দিকে রাগে তাকিয়ে আছে। রেগে গেলে ও বেশ মজার লাগে। ওর আঙুলগুলো দ্রুত নড়তে থাকে, আর আমি হেসে ফেলি যখন ও মেসেজ পাঠিয়ে ফোনটা বালিশে ছুঁড়ে ফেলে। 1 সেকেন্ড পরেই আমার ফোনে ভাইব্রেশন আসে। ও ওকে ধোঁকা দিয়েছিল যেমন তুমি আমাকে দিচ্ছ। তারপর ওকে মেরে ফেলেছিল যেমন আমি নিশ্চিত শেষমেশ তুমিও আমাকে মেরে ফেলতে চাইবে। আমি ওর নাটকীয়তায় চোখ উল্টে দেই আর কল বাটন চাপি। ও ফোন ধরে কিন্তু কথা বলে না। আমি রিসিভার থেকে ওর হালকা নিঃশ্বাস শুনতে পাই, আর ইচ্ছে করে ওর গলার স্পন্দন চেটে দিতে, ওর নাড়ির স্পন্দন জিভে অনুভব করতে। আমি পছন্দ করি যে ও আমার ভয়ে কাঁপে। তোমার নাটক শেষ? আমি জিজ্ঞেস করি যাতে ও আমার গলার রসিকতার ছোঁয়া শুনতে পাই। ও নিঃশ্বাস ছাড়ে। আমি ওর মুখের বিরক্ত ভঙ্গিমা কল্পনা করতে পারি। আমার ড্যাশ ভেতরে শক্ত হয়ে ফুলে ওঠে, মুহূর্তের মধ্যেই যন্ত্রণার মতো শক্ত হয়ে যায়। নাটক? তুমি ভাবো জিজিকে তার স্টকার খুন করা নাটক? তুমি ভাবো স্টকার দ্বারা পিছু ধাওয়া হওয়াটা তুচ্ছ বিষয়? অবশ্যই না। আমি উত্তর দেই, উন্মাদ স্টকারদের দ্বারা মানুষ সবসময়ই মরে। আমার সততা ওকে স্তব্ধ করে দেয়। অ্যারি, বেবি, ভয় পেয়ে তুমি বুদ্ধিমানের কাজ করেছো, খুবই বুদ্ধিমানের। কিন্তু আমি কেন চাইবো তুমি কোনো মিথ্যা কিছুর প্রেমে পড়ো? ও নাক সিটকায়। তুমি কি সত্যিই ভাবো আমি তোমার প্রেমে পড়ব? তুমি সত্যিই ভাবছো তুমি পড়বে না? যদি আমি সেই বুক স্টোরে গিয়ে তোমাকে ডেটে নিয়ে যেতাম, আমি তোমাকে প্রলুব্ধ করতাম, মুগ্ধ করতাম, সুন্দর মিথ্যা হাসি দেখাতাম, আর রানীর মতো আচরণ করতাম, সব কিছুর তোমার মুখের সামনে মিথ্যে বলে, এটাই কি তুমি সত্যিই চাও? আবার নীরবতা। ও না বলতে পারে না, আর সেটাও জানে। তুমি কেন স্বাভাবিক হতে পারো না আর আমাকে পিছু না নেওয়ার প্রয়োজন অনুভব করো না? তাহলে আমি নিজেকে সত্যি করে প্রকাশ করতে পারতাম না ছোট ইঁদুর? আমি পছন্দ করি যে আমি তোমাকে ভয় পাইয়ে দেই। আমি পছন্দ করি তুমি যখন আমাকে এড়িয়ে যাও। এই ধরা পালানোর খেলা, বিড়াল আর ইঁদুরের খেলা, আমি এটাকে ভীষণভাবে ভালোবাসি। আর আমি মনে করি তোমারও কিছু অংশ এটা ভালোবাসে। ও আমাকে হেসে উড়িয়ে দেয়। তুমি পাগল যদি ভাবো আমি তোমার দ্বারা ভয় পাওয়া উপভোগ করি। তবে আবার আমি আগেই জানতাম তুমি পাগল। আমি হাসি। আমি মনে করতে পারি না শেষবার কবে আমি সত্যি হেসেছিলাম, যতক্ষণ না আমি এই সুন্দর প্রাণীর জীবনে নিজের উপস্থিতি জোর করে ঢুকিয়েছি। তবুও, তাই না? আমি দেখি তুমি কিভাবে লুকানোর চেষ্টা করো।
যখন ভয় পাও তখন তোমার ড্যাশ কতটা ভিজে ওঠে, তোমার ড্যাশ কতটা শক্ত হয়ে যায়। আর তুমি তোমার ড্যাশ এমনভাবে চেপে ধরো যেন সেটা আমার ড্যাশ তোমার ভেতরের প্রবেশের তীব্র আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারবে। ও হাঁ করে নিঃশ্বাস নেয় ক্ষীণ একটা শব্দ। আমার দাঁত আঁকড়ে ধরি। ওর বাড়িতে গিয়ে ওর কাছ থেকে ওই শব্দটা আরও বারবার বের করার তীব্র ইচ্ছা দমন করি। তুমি কি করেছো? হঠাৎ করে ও জিজ্ঞেস করে, যেন প্রশ্নটা ওর ভেতর থেকে ফেটে বেরিয়ে এসেছে। ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। তুমি কি আর্টসকে মেরে ফেলেছো? আমি ঠোঁট কামড়ে ধরি। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আমি এই প্রশ্নটার জন্য অপেক্ষা করছিলাম। অবাক লাগছে ওর মতো আমাকে অমান্য করার সাহস থাকা মেয়ের এই প্রশ্ন করতে এত দেরি হলো কেন। আমার মনে হয় তুমি ইতিমধ্যেই উত্তর জানো, অ্যাডেলিন। জানি ওর পরিবারও মরে গেছে। ওর মুখ থেকে এটা শুনে আমি অবাক হই না। ফাইনাল এটা জাতীয় সংবাদ হয়েছিল, লাশগুলো কোনো চিহ্ন ছাড়া উধাও। আর এখন ক্ষমতার শূন্যতা তৈরি হওয়ায় এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে। তুমি জানো এর ফলে কি হয়েছে, কিটিক্যাট? ওর ডাক শুনে আমি হেসে উঠি। ওর এই ছোট বদ অভ্যাসটা আমি ঠিক করে দেব শিগগির। আমার কিছু খারাপ ধরনের শত্রু তৈরি হয়েছে। আমার হাসি মুছে যায়। আমি আর্টসের বন্ধুদের ওপর নজর রাখছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট কাছ থেকে নজর রাখছিলাম না। ম্যাক্স, আমি অনুমান করি শুনেছি সে উপরে ওঠার জন্য অন্যদের দমন করছে। হ্যাঁ, ও ব্যঙ্গাত্মক স্বরে বলে। হ, এর উপর জোর দিয়ে। হুম। আমি গুনগুন করি, মনে মনে ভাবি কিভাবে ম্যাক্স আর ওর দলে থাকা সবাইকে শিক্ষা দেব। আশা করেছিলাম ওরা এতটা বোকা হবে না যে পুলিশ রিপোর্ট গায়েব হয়ে যাওয়ার পরও অ্যাডিকে বিরক্ত করবে। ও আমার কথা শুনেছে, হাতগুলো নিয়ে কোনো রিপোর্ট পুলিশের কাছে দেয়নি। ভেবে দেখলে ম্যাক্সের কোনো কারণ নেই অ্যাডিকে লক্ষ্য করার। এর মানে ওকে হাতগুলো সম্পর্কে জানতেই হবে। এইটাই এতটুকুই বলার আছে তোমার? হুম। তোমার কারণে কিছু বিপজ্জনক লোক আমার পেছনে লেগে আছে জানো। যদি তোমার উন্মাদ হিংসার কারণে একদিন আমি মরে যাই, তোমাকে এখানেই থামাই বেবি। কারণ তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি কিছুদিন আগে তোমার ড্যাশে বন্দুক ঢুকিয়েছিলাম। তুমি কি ভেবেছিলে কেবল কিভাবে ঠিকভাবে আচরণ করতে হবে তা শেখানোই ওটার একমাত্র শিক্ষা ছিল? ও চুপ করে যায়। তুমি যদি ভাবো এই নিচু স্তরের অপরাধীরা আমার চেয়ে ভয়ঙ্কর, তাহলে আমি ঠিকভাবে বোঝাতে পারিনি, তাই না? পরের বার যদি তুমি ওদের আমাকে প্রাধান্য দাও, আমি ওদের মাথা তোমার দরজার সামনে পাঠিয়ে দেব। আমি ঘাড় মচকাই। রাগের ঝাঁজ কমে আসে যখন অ্যাডি ওর সুন্দর ছোট মুখ বন্ধ করে দেয়। ও শিখতে শুরু করেছে, কিন্তু আমি প্রার্থনা করি যেন ও কখনো কথার প্রতিবাদ করা বন্ধ না করে। আমি ওকে শাস্তি দিতে পছন্দ করি। আমার আমার বুঝতেই পারছি না কেন তোমার সঙ্গে কথা বলছি। শেষ পর্যন্ত হকচকিয়ে বলে ওঠে, তুমি একজন অসুস্থ বিকৃত মানসিকতার মানুষ, আর আমি তোমার বিরুদ্ধে আরেকটা পুলিশ রিপোর্ট করেছি, হারামজাদা। মিথ্যে। শেষবারও আমার বিরুদ্ধে রিপোর্ট করেছিল সেই রাতে, যখন আমি ওর বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। আরও ফোন করার ভান করছিল। ও আমাকে ভয় দেখানোর জন্য করছিল, কিন্তু যখন আমি ওকে ধরে ফেলি তখনও হুমকি বাস্তবায়ন করে। মাই গার্ল কোনো চ্যালেঞ্জ থেকে পিছু হটে না। আমি গাড়ির দিকে ফিরে গিয়েছিলাম, শক্ত ড্যাশ আর মুখে হাসি নিয়ে। আমিও পিছু হটি না। আমার গলা থেকে ভেসে ওঠা শব্দ বেরিয়ে আসে থামানোর আগেই। এটা মজার, এটা ড্যাশ, কিন্তু আমরা দুজনেই জানি এটা সত্যি নয়। ও যখন রিপোর্ট করা শুরু করেছিল তখন থেকে আমি সেগুলো মুছে দিচ্ছি এবং একজন লোককে পাঠিয়েছিলাম যে কোনো প্রমাণ নষ্ট করে দিতে। পুলিশরা মনে করবে তারা ওর বাড়িতে গিয়েছিল, কিন্তু যখন তারা তদন্ত করতে যাবে, যদি কখনো নিজেদের চেয়ারে গর্ত থেকে ওঠে, তাদের কাছে কোনো প্রমাণ থাকবে না। স্টকার মামলাগুলোকে কখনোই গুরুত্ব দিয়ে দেখা হয় না। এ কারণেই তো অনেক নারী খুন হয়ে যায়। ও গর্জন করে ফোন কেটে দেয়, আর আমি হাসি থামাতে পারি না, বিশেষ করে যখন ক্যামেরার ফিড চালু করে দেখি ও ঘরের মধ্যে রাগে ছোট ছোট পা মেরে হাঁটছে, নিজের সঙ্গে ফিসফিস করে কথা বলছে, সম্ভবত নিজেকেই গাল দিচ্ছে ফোন ধরার জন্য। মজা তো এখনো শুরুই হয়নি, ছোট ইঁদুর।